হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে নিট ছিল 17 জুলাই, দ্য বিগ অ্যাওয়েটেড ডে। মানে এক বছর ধরে যেটার জন্য তোমরা প্রিপারেশন করেছো, আই হোপ সবার এক্সাম খুব ভালো হয়েছে। ইনকেস যদি কার এক্সপেক্টেড মার্কস না আসে, সে আমাদেরকে কমেন্ট করে বলো যে তার এক্সপেকটেশন মার্কস কতটা আসছে বা সে কতটা মার্কস অ্যাটেম্প করেছো, এই জিনিসটা বলো। আর বাকি ফার্দার যদি কোনো কেরিয়ার ওরিয়েন্টেড গাইডেন্সের জন্য দরকার হয় যে হ্যাঁ স্যার আমার এক্সপেক্টেড মার্কস আসছে না বা কিছু এরকম, তারা কন্ট্যাক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই, নিচেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তাছাড়া যাদের খুব ভালো হয়েছে, কোশ্চেন পেপার ঠিকঠাক এসেছিলো, কোশ্চেন পেপার অনেকটা ইজি এসেছিলো, যাদের কোশ্চেন খুব ভালো হয়েছে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, তারা বেটার কোশ্চেনটাকে অ্যানালাইজ করে নাও, যতটা পারো তাড়াতাড়ি অ্যানালাইজ করে নাও। যদি অ্যানালাইজ করে নাও তাহলে তোমরা বুঝতে পারো তোমাদের মার্কস কীরকম আসছে, তো সেই বেসিসে তোমরা কাউন্সেলিংয়ের জন্য কীভাবে কোন কলেজকে চুজ করবে না করবে, সেই জিনিসটা টোটালটা এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে দেন, তো আজকে স্টার্ট করি কোশ্চেন নাম্বার 1 থেকে। এটা আমার একজন স্টুডেন্ট জাস্ট এক্সামের পরেই ইমিডিয়েটলি কোশ্চেনটা পাঠিয়েছিল, ওর নাম সুদর্শন। তো ফার্স্ট ভিডিও স্টার্ট করার আগে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হিম। ও কোশ্চেনটা পাঠিয়েছিল বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কোশ্চেনটাকে সলভ করে তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা কুইকলি অ্যান্সারটা মিলিয়ে নেবে। আর আমি এটার পিডিএফের যে লিঙ্কটা ওটা টেলিগ্রামে দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউবে ইউটিউবের ডিসক্রিপশানে, তো ডিসক্রিপশানটা দেখে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন ছিল যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, মানে এই সেটেতে যেটা ফার্স্ট কোশ্চেন ছিল ওটা একটা থিওরিটিক্যাল বেস কোশ্চেন ছিল। কোশ্চেনটা হলো যে ম্যাচিং ছিল, মানে কয়েকটা ওয়েভ ছিল, ওয়েভের সাথে ম্যাচিং ছিল তার ওয়েভ লেন্থের। তো এটা থিওরিটিক্যাল কোশ্চেন আমরা জানি যে রেডিও ওয়েভের জন্য 10⁻² হয়, আর এক্সের জন্য সব থেকে কম হয় ওয়েভ লেন্থ, সেটা কত হয় 10⁻10 মিটার। আমি কুইকলি ডিসকাশন করছি যাতে তোমরা কুইকলি একবার গো থ্রু করতে পারো। নেক্সট আসছে মাইক্রোওয়েভের জন্য কত আসছে 10⁻² মিটার, আর সব থেকে বেশি হয় রেডিও ওয়েভের জন্য 10⁻² মিটার। ওকে, তো সিকোয়েন্সিয়ালি যদি আমরা সাজাই, রেডিও ওয়েভের জন্য 10⁻² মিটার, মানে AM রেডিও ওয়েভের জন্য 10⁻² মিটার, মাইক্রোওয়েভের জন্য আসছে 10⁻² মিটার, এক্সরের জন্য আসছে 10⁻10 মিটার, আর ইনফ্রারেডের জন্য 10⁻4 মিটার। আমরা জানি এক্সরের জন্য ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে ওয়েভলেন্থ কম হবে। আর রেডিও ওয়েভের জন্য কী হয়, রেডিও ওয়েভের জন্য হয় ওয়েভলেন্থটা বেশি, সেই জন্য ফ্রিকোয়েন্সি কম হয়। তো এই দুটো জিনিস মোটামুটি যদি কারো জানা থাকে, মানে এরটা আসছে 2 আর ডি এরটা আসছে 1, A2D1 এইরকম অপশান একটাই ছিল, এটা A2D1, বাকিগুলো তোমরা না জানলেও কোনো প্রবলেম ছিল না। তাই এই কোশ্চেনটা যদি কারো, মানে এই পোর্শনটা যদি কারো জানা থাকতো, বাকিগুলো সে মানে মাঝেরগুলো যদি নাও জানতে, তাহলে এই কোশ্চেনটা করতে পারতে ইজিলি। ওকে, ঠিক আছে, আই হোপ সো তোমরা এই কোশ্চেনটা ঠিকঠাকই করেছো। নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 2। Question number 2 হলো an electric lift with a maximum load of 2000 kg is moving up with a constant speed of 1.5 meter per second। এই টাইপের কোশ্চেন অনেক ক্লাসরুমে করানো হয়েছে। না, একটা ইলেকট্রিক লিফট আছে এখানে, এই ইলেকট্রিক লিফটে একটা লোক আছে, না লোকটা কত 1.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে উপরের দিকে মুভ করছে। ফ্রিকশনাল ফোর্স, এইখানে একটা ফ্রিকশনাল ফোর্স এইদিকে কাজ করছে, যে ফোর্সটাকে আমাকে ওভারকাম করতে হবে। বলে দিয়েছে দেখো, দ্য ফ্রিকশনাল ফোর্স অপোজিং দ্য মোশন ইজ 3000 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা যেটা মোশনটাকে অপোজ করছে সেটা কত 3000 নিউটন। তাহলে আমরা কি বলতে পারি, যে টোটাল যে ফোর্সটা লাগবে এই দিকে, এটা এফ যদি বলি, নিচের দিকে কি ফোর্স আছে mg, আর নিচের দিকে এটাও আছে এফ, তাহলে আমি বলতে পারি F = mg + f। F = যদি mg + f বলি, F এর জায়গায় F লিখলাম, m এর জায়গায় কি লিখবো, m এর জায়গায় লিখবো 2000 kg × g 10, কেন কি 10 দেওয়া আছে, প্লাস 3000, তাহলে তোমার অ্যান্সার আসছে 23000 নিউটন। অনেক স্টুডেন্ট কি করবে, এটা করে দিয়ে চলে আসে, বাট এটা কিন্তু অ্যান্সার না। আমাকে জিজ্ঞেস করছে মিনিমাম পাওয়ার ডেলিভার্ড। পাওয়ার মানে তোমরা কি জানো, P = জানো F × V, এই জিনিসটা তোমরা সবাই নিশ্চয়ই জানো, পাওয়ার = F × V। ঠিক আছে, কোনো প্রবলেম নেই আশা করি। কী করে জানো পাওয়ার = F × V? না, পাওয়ার W/T, W মানে হচ্ছে F × S/T, F × S/T, S/T মানে কি ভেলোসিটি, তাহলে F × V। তাহলে F × V যদি তুমি অ্যাপ্লাই করো, F × V অ্যাপ্লাই করলে দেখো তুমি কুইকলি যে অ্যান্সারটা পাচ্ছ সেটা হচ্ছে 34500 নিউটন। ইউর অ্যান্সার ইজ ক্লিয়ার। ওকে, দেন নেক্সট কোশ্চেন নাম্বার 3 নিচে। কোশ্চেন নাম্বার 3, ইন দ্য গিভেন নিউক্লিয়ার রিঅ্যাকশন দ্য এলিমেন্ট X ইজ, এখানে X এলিমেন্টটাকে তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে X এলিমেন্টটাকে বের করতে বলে দেখো এটা 11, এটা দিয়েছে পজিট্রন, মানে E1, এর চার্জ 1 বাট মাস 0। তাহলে মাস যদি 0, এটাতে এনার্জি বেরোচ্ছে, এটা ছেড়ে দাও, এটা এনার্জি বেরোচ্ছে। তাহলে এখান থেকে X কত আসবে না 22, এটা 22 আসবে, আর 11 আছে 1 আছে, তাহলে এটা কত
আসা উচিত 10, তাহলে 20 to 10 এনি। যদি কোশ্চেনে কোনো জায়গায় ডাউট মনে হচ্ছে যে কোনো কোশ্চেন অ্যান্সার আমাদের দিক থেকে ইনকেস ক্যালকুলেশন তাড়াতাড়ি করার সময় ভুল হয়ে যায়, তাহলে সেটা কমেন্ট বক্সে বলবে, আমরা অবশ্যই রেকটিফাই করে নেবো। হতেই পারে ধরো আমরা তাড়াতাড়ি করছি, তো তাড়াতাড়ি করার সময় অনেক সময় ইনকেস ক্যালকুলেশন করার সময় ভুল হয়ে যায়, তো সেই জিনিসটাকে মানে একটু কনসিডার করে তোমরা মেসেজ করবে বা টেলিগ্রাম বা হোয়াট এভার, ইউটিউব, তোমাদের যেটা বেটার মিডিয়া মনে হয় সেখানে মেসেজ করবে আর আমরা বলে দেবো। ওকে, তো এই কোশ্চেনটাও একদম কুইকলি সলভ করে নিয়েছো, মানে ফিজিক্স কোশ্চেন কিন্তু একদমই লেন্দি ছিল না, খুব ইজি কোশ্চেন ছিল, ইজিলি তোমরা সলভ করতে পারতে, একদম ইজি কোশ্চেন। ওকে, আই হোপ সো সবার এক্সাম খুব ভালো হয়েছে, সবাই স্মাইলিং ফেসেতে এক্সাম হল থেকে বেরিয়েছো। তো নেক্সট কোশ্চেন যেটা আসছে, নেক্সট কোশ্চেন আসবে, to hollow conducting sphere of radii r1 and r2, r1 very greater than r2 have equal charge, the potential would be, তাহলে এখানে যদি আমরা এটাকে ড্র করি, এটা r2 এটা r1 ধরলাম, তাহলে ভেতরেরটা আমি r2 ধরেছি, সরি ভেতরেরটা আমি r1, আমি লেটার সাপোজ আমি যদি এখানে ড্র করি, আমাকে ভেতরেরটা কি ধরতে হবে r2, যেহেতু এটা ছোট, আর বাইরেরটা কত r1। আচ্ছা, আমরা কি জানি যদি রেডিয়াস কম হয় সেখানে পোটেনশিয়াল বেশি হয়, রেডিয়াস কম হলে পোটেনশিয়াল বেশি হবে, কেন? v প্রপোর্শনাল টু 1/r, কেন? তোমরা জানো ফর্মুলা v ইজ ইকুয়াল টু kq/r। তাহলে এটার জন্য যখন তুমি বের করবে, আর সবসময় রেডিয়াস কোনটা ধরতে হয়, যদি কনসেন্ট্রিক সেল থাকে সবসময় বড় রেডিয়াসটা ধরতে হয়, তাহলে এটা কনসেন্ট্রিক সেল যদি থাকে, এর জন্য যেটা আমি যদি এই সেলটার উপরে মানে সেকেন্ড সেলটার উপরে পোটেনশিয়াল বের করতে চাই, আমি এর নিজের জন্য পোটেনশিয়াল কি পাবো? আমরা জানি ফর্মুলা kq/r মানে kq/r2, আর বাইরের জন্য কি পাবো? kq/r1। আর বাইরের সেলটার জন্য যদি বের করতে যাই, ফর্মুলা আমরা জানি v সমান kq/r, আর এর জায়গায় r1 সবসময় বড় ডায়ামিটারটা দেখতে হয়, বাইরের সেল মানে এইখানে যে কোনো পয়েন্ট, এর জন্য আউটসাইডের পয়েন্ট মানে বড় রেডিয়াসটা নিতে হবে r1, আর এটার জন্য কি নিতে হবে? kq/r1, সবসময় গ্রেটার রেডিয়াসটা নেওয়া হয়। তাহলে তুমি দেখো এখানে দুটোতে নিচেতে r1 আসছে আর এখানে r2 আসছে, এখানে r1 আর r2 যদি আসে, দুটোকে যদি আমি কম্পেয়ার করলে কোনটা বেশি আসবে? না, অবশ্যই এটা বেশি আসবে, মানে অবশ্যই মোর অন দ্য স্মলার স্ফিয়ার, এটা অ্যান্সার হবে মোর অন দ্য স্মলার স্ফিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। Question number 5 হলো, if the initial tension on a stress string is double, then the ratio of the initial and final speed of a transverse wave, এটা ওয়েভ থেকে কোশ্চেন ছিল, তোমরা জানো v is equal to t/m, এমটা যেখানে মাস পার ইউনিট লেন্থ, তো টিটা ডাবল করে দিয়ে কিছুই না, একবার টি এর জায়গায় টি বসাবে, একবার টি এর জায়গায় 2t বসাবে, দুজনে রেশিও বের করবে, রেশিও বের করলে যে অ্যান্সারটা পাবে 1:√2, ইজি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, নেক্সট পেজ, কোশ্চেন নাম্বার 6, if a soap bubble expand, the pressure inside the bubble, soap bubble এর জন্য কি হয়? P is equal to 40/r, আর ওয়াটার বাবেলের জন্য কি হয়? P is equal to 2t/r, আর এয়ার বাবেলের জন্য সেম হয়। তো সোপ বাবেলের জন্য এমন একটা জায়গা P is equal to 40/r, এই সব ফর্মুলা যদি নাও মনে থাকতো, তোমরা জানতে পারবে যে P, তোমরা এটা জানো ইজিলি, P প্রপোর্শনাল টু 1/r, মানে প্রেসার কমবে যদি রেডিয়াস বাড়ে, তাহলে রেডিয়াস কি হচ্ছে? রেডিয়াস সোপ বাবেল এক্সপ্যান্ড মানে রেডিয়াস বাড়ছে, রেডিয়াস যদি বাড়ে প্রেসার অবশ্যই ডিক্রিজ করবে। ওকে, নেক্সট মুভ অন টু দ্য কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 তোমরা নিজেরাও জানো যে এই জিনিসটা ক্লাসে অনেকবার পড়ানো হয়েছে, যারা নতুন নিট ব্যাচ তাদেরও এই জিনিসটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি যখন মোশন ইন 1D পড়িয়েছি, এই জিনিসটা পড়িয়েছি যে nth সেকেন্ডে কতটা ট্রাভেল করবে। nth সেকেন্ডের ফর্মুলা তোমরা জানো, Sn = u + a/2 × 2n - 1, এটাকে গ্যালিলিওস ইনইকুয়ালিটিও বলা হয় অনেক জায়গায়। এই ইউটা 0 হয়ে গেলে a/2 × 2n - 1, n এর জায়গায় 0 1 2 সরি n এর জায়গায় 1 2 3 এভাবে পুট করলে তুমি দেখো যে রেশিওটা পাচ্ছ, n এর জায়গায় 1 পুট করলে কি পাচ্ছ? a/2, 2 পুট করলে 3a/2, 3 পুট করলে 5a/2, যদি তুমি এদের রেশিও নাও কত আসছে? 1:3:5। এইগুলো কিচ্ছু মনে রাখা দরকার নেই, যদি জাস্ট এটা মনে রাখো যে অড নাম্বারের রেশিওতে আসবে 1:3:5:7, দ্যাটস এনাফ। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নাম্বার 8, a long solenoid has radius 1 mm has 100 turns per millimeter, 100টা টার্নস পার মিলিমিটার। ঠিক আছে, if 1 ampere current flows in the solenoid, the magnetic field strength at the center of the solenoid is, আমরা জানি সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কত হয়? B = μ0 ni, আমরা জানি সবাই। এবারে nটা হচ্ছে কিন্তু নাম্বার অফ টার্নস পার ইউনিট মিটার, তাহলে 10, এই যে এইখানে 100 টার্নস পার ইউনিট মিলিমিটার আছে, এটাকে আমাকে মিটারে করলে কি হবে? 100টা টার্ন পার ইউনিট মিলিমিটার, মিটারে করলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে 100 × 10⁻³ টার্নস
3 টার্নস পার ইউনিট মিটার, বুঝতে পারলে? পার মিলিমিটারে যদি 100টা টার্ন থাকে, পার মিটারে কত হবে? 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 100 × 10⁻³ টার্নস পার মিটার। তো বি ইজ ইকুয়াল টু তোমরা জানো μ0 ni, μ0 এর ভ্যালু পুট করবে, n এর ভ্যালু অলরেডি পেয়ে গেছো, i এর ভ্যালু দেওয়া আছে, ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে, অ্যান্সার আসবে 12.56 × 10⁻² টেসলা। ওকে, দেন নেক্সট কোশ্চেন, মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে তোমাদেরকে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে ভেলোসিটি বের করতে বলেছে, দ্য রেশিও অফ দ্য রেসপেক্টিভ ভেলোসিটি, আর তাদের অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। তোমরা জানো যে ভি ইজ ইকুয়াল টু কি dx/dt, যেটাই dx/dt সেটাই তোমরা জানো স্লোপ, আর স্লোপ থেকে তোমরা কি পাবে? স্লোপ মানে নতি, বাংলায় যদি বলি নতি বা স্লোপ। স্লোপ জিনিসটা কি? স্লোপ মানে তোমরা জানো tan θ বের করতে হবে, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল আছে এদের যদি আমরা tan θ বের করে নিই তাহলে প্রবলেম সলভ। তাহলে এটার জন্য কি হবে? tan 30 আর এটার জন্য আসবে tan 45। তোমরা যদি দুজনের রেশিও বের করো অ্যান্সার আসবে 1/√3। এইখানে অ্যান্সার ক্যালকুলেট করার সময় অনেকে √3/1 এইটাও হয়তো চলে আসতে পারে, মানে তাড়াতাড়িতে ইনকেস মানে খুব তাড়াতাড়ি করতে গিয়ে হয়তো প্রবলেম হতে পারে, তো সেই জন্য 1/√3 আমাদের ক্যালকুলেশনে এসেছে। তোমরা একবার চেক করে নিও, কিছুই না, বলেছে দ্য রেশিও অফ দ্য রেসপেক্টিভ ভেলোসিটি। তোমরা যখন অ্যাঙ্গেলটা বসাবে তখন একটু ঠিকঠাক করে যদি বসাও 1/√3 অ্যান্সার পাবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, দ্য পিক ভোল্টেজ অফ দ্য এসি সোর্স ইজ ইকুয়াল টু। আমরা জানি যে কোনো একটা জায়গায় পিক ভোল্টেজ ভি পিক অবশ্যই √2 × ভি আরএমএস হয়, যে কোনো জায়গাতে আরএমএস ভোল্টেজের থেকে √2 টাইমস বেশি পিক ভোল্টেজ হয়। মানে আমার বাড়িতে যদি 220 ভোল্ট ভোল্টেজ আসে, সেটা আরএমএস যদি হয়, তাহলে আমার বাড়িতে পিক ভোল্টেজ কত আসবে? √2 × 220, মানে যেটা অ্যান্সার আসবে সামথিং 341 বা 31 এর অ্যারাউন্ড একটা অ্যান্সার আসছে। ঠিক আছে, তো এই যে 341 অ্যারাউন্ড একটা অ্যান্সার আসবে, তো ওটাই অ্যান্সার। তো ব্যাপার হচ্ছে এটাই, এখানে √2 টাইমস আরএমএস ভ্যালু অফ দ্য এসি সোর্স, এটা তোমাকে লিখতে হবে। লাস্ট কোশ্চেন এই পেজের, লেট T1 and T2 বি দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম। এটা মডার্ন ফিজিক্স থেকে কোশ্চেন ছিল, নিউক্লিয়াস। অ্যাকর্ডিং টু দ্য বোরস মডেল অফ অ্যান অ্যাটম দ্য রেশিও T1 is to T2। আমরা জানি এনার্জি কি আছে, বোর মডেল অফ অ্যাটমে এনার্জি কি হয়? -13.6 n²। এখানে যেটা মাথায় রাখার, বোরস মডেল অফ অ্যান অ্যাটম দ্য রেশিও T1 is to T2 কখনের জন্য রেশিও বের করতে বলেছে? ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট। এক্সাইটেড স্টেট যদি ফার্স্ট হয় তার মানে অরবিটাল কোনটা? সেকেন্ড। আর সেকেন্ড এক্সাইটেড হলে থার্ড অরবিটাল, থার্ড এক্সাইটেড হলে ফোর্থ অরবিটাল। আমরা জানি যত নম্বর এক্সাইটেড হবে তার সাথে +1 করলে অরবিটাল পাই। তাহলে এখানে ফার্স্ট এক্সাইটেড স্টেট যদি বলে তাহলে অরবিটাল কত? সেকেন্ড অরবিটাল। মানে আমি ফর্মুলাতে n এর জায়গায় একবার 2 পুট করব আর একবার n এর জায়গায় 3 পুট করব, দুজনের রেশিও বের করব। রেশিও বের করলে কত আসবে? তা -13.6/2² × -13.6/3², সব কিছু কেটে যাচ্ছে, তাহলে 1/4:1/9 মানে 9:4। এইখানেও এই প্রবলেমটা বারবার হতে পারে, 4:9 9:4, মানে এখানে নেগেটিভ পাওয়ার একটা খুব প্রবণতা আছে। মানে নেগেটিভ তোমরা অনেকেই খেতে পারো, কেন কি খুব তাড়াতাড়ি তোমাদেরকে অনেকে সলভ করতে হয়, তাড়াতাড়ি সলভ করার সময় এই ইস্যুটা চলে আসে। তো এই জিনিসটা এখন রেশিও বের করেছো, আমি আই হোপ সো তোমরা খুব কেয়ারফুলি রেশিওটা বের করেছো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। ওকে, জাস্ট এ মিনিট। নেক্সট কোশ্চেন, দ্য গ্রাফ উইচ শোজ দ্য ভেরিয়েশন অফ দ্য, একটু ছবিটা একটু পিকচারটা হিজি এসেছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। ওকে, the graph which shows the variation of the de Broglie wavelength of a particle and its associated momentum। তো আমরা জানি ল্যামডা ইজিক্যাল টু কি হয়? h/p। ল্যামডা ইজিক্যাল টু যদি h/p হয়, ল্যামডা প্রপোর্শনাল টু 1/p। মানে আমরা কি জানি? x প্রপোর্শনাল টু 1/y। এটা যদি এটা কিসের নেচার হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে যে কোশ্চেনটা করেছে সে ঠিকঠাকই করেছে, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, মানে অপশন কোনটা আসবে? কোশ্চেন নাম্বার 2, সরি অপশন নাম্বার 2। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, plane angle and solid angle have, plane angle and solid angle have। next question, question number 13, plane angle and solid angle have। তো প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলের কি আছে? আমরা জানি যে এদের ইউনিটস আছে। এটা কি? এটার ইউনিটস হচ্ছে রেডিয়ান, এটার ইউনিট হলো রেডিয়ান, আর এটার হচ্ছে স্টেরেডিয়ান, বাট এদের কোনো ডাইমেনশন নেই। তো এমন দুটো ইউনিট যাদের ইউনিট আছে বাট নো ডাইমেনশন। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন একটা পিএন জাংশন টাইপের কোশ্চেন ছিল, একটু কনভিনিয়েন্ট কোশ্চেনের থেকে একটু আলাদা টাইপের কোশ্চেন ছিল। অনেকে ভেবেছিল যে মডার্ন ফিজিক্স থেকে হয়তো বা সেমিকন্ডাক্টর থেকে ইজি কোশ্চেন হবে। কোশ্চেনটা ইজিই ছিল, বাট একটু টাইপটা আলাদা বলবো আমি। তার রিজন হচ্ছে যে এই টাইপের কোশ্চেন আগে নিটে কোনোদিন আসেনি। তো এইখানে এই জিনিসটাকে তোমরা কি করে করবে দেখো, তোমাকে পিএন জাংশন ডায়েট দিয়েছে, পিএন 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 এনপি এনপি এনপি, এইভাবে এদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। বলা আছে ইন দ্য গিভিং সার্কিট A, B and C are the potential drop across the PN junction are equal in। তো কোথায় কোথায় পিএন জাংশনে
পোটেনশিয়াল ড্রপটা ইকুয়াল। দেখো একটা জিনিস, এটা যদি প্লাস এটা যদি মাইনাস হয়, এও ফরওয়ার্ড বায়াসে আছে, এও ফরওয়ার্ড বায়াসে আছে, দুজনের মধ্যে পোটেনশিয়াল ড্রপ সেম হওয়া উচিত। এটা প্লাস এটা মাইনাস হলে এটা তো ফরওয়ার্ড বায়াসে আছে, কোনো প্রবলেম নেই, বাট এটা রিভার্স বায়াসে আছে, এদের মধ্যে পোটেনশিয়াল সেম হবে না। এটা মাইনাস এটা প্লাস, মাইনাসের সাথে এন কানেক্টেড, প্লাসের সাথে পি, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াসে আছে, এটাও ফরওয়ার্ড বায়াসে আছে, দুজনই ফরওয়ার্ড বায়াসে এলে এটাতেও সেম হওয়া উচিত। তাহলে আমার অপশন কি আসবে? বোথ সার্কিট এ অ্যান্ড সি দুটোতেই পোটেনশিয়াল সেম, মানে যেখানে যেখানে ফরওয়ার্ড বায়াসে থাকবে বা বোথ রিভার্স বায়াসে থাকলেও সেখানেতে পোটেনশিয়াল সেম হতো, বাট একটাতে আসছে একটা ফরওয়ার্ড একটা রিভার্স, এখানে পোটেনশিয়াল সেম হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, the ratio of the radius of gyration of a thin uniform disk about an axis passing through its center and normal to its plane to the radius of the gyration of the disk about its diameter। মানে আমাকে বলেছে যে কোনো একটা যদি ডিস্ক থাকে, এখানে যদি একটা ডিস্ক থাকে, এর সেন্টার দিয়ে যদি কোনো একটা এক্সিস পাস করে আর এর ডায়ামিটার দিয়ে যদি পাস করে, তাহলে তাদের রেডিয়াস অফ গাইরেশন কী হবে? গাইরেশন অনেকে জাইরেশন যে যা খুশি বলো, তো ব্যাপারটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু ব্যাপার নেই, ফিজিক্স তো ফিজিক্সই হয়। তো আই ইজিক্যাল টু তোমরা জানো এম কে স্কোয়ার, আর আই ইজিক্যাল টু এম কে স্কোয়ার, এর জন্য আইটা কী হয়? এম আর স্কোয়ার বাই টু, এর জন্য এম আর স্কোয়ার বাই টু, তাহলে এম আর স্কোয়ার বাই টু ইজিক্যাল টু এম কে স্কোয়ার লিখতে পারো। আর এর জন্য আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার বাই ফোর ইজিক্যাল টু তুমি কি লিখতে পারো? এম কে ড্যাশ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তুমি রেশিও বের করো, আবার সেই রেশিওর কোশ্চেন, আমি বারবার আগেও বলেছিলাম নিটের আগে যে নিটেতে রেশিও থেকে মিনিমাম 5টা কোশ্চেন আসবেই, তো আমরা অলরেডি 3টে বা 4টে কোশ্চেন দেখে নিয়েছি, তো 4টে-5টা কোশ্চেন নিটেতে রেগুলারলি রেশিও থেকে আসে, তো রেশিও জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর এই জায়গায় ক্যালকুলেশন প্রচুর মিস্টেক হয়, মানে এলিমিনেশনের সব থেকে ইজিয়েস্ট উপায় রেশিওর কোশ্চেন দাও। ছেলেরা সবাই সব কোশ্চেনটা করবে, তুমি 2 মিনিট লাগালে 1 মিনিট লাগালে কোশ্চেনটা সলভ করলে সব কিছু ঠিক হলো, তুমি যখন টিক করতে যাবে বা ওএমআরে গবলিং করতে যাবে সেখানে তোমার ভুল হয়ে যাবে। তো এই জিনিসটা কি হচ্ছে, তোমার টাইম কনজিউম হয়ে যাচ্ছে, অথচ তুমি কোশ্চেনটাও করছো, তুমি ভাবছো আমার কোশ্চেনটা হয়ে গেল, তারপরে তোমার গবলিংয়ে ভুল হয়ে যেতেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে, এই প্রবলেম, এই অ্যান্সারটা ভুল হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু আমার অনেক স্টুডেন্টের সাথে হয়েছে, তো এই প্রবলেমটা যে কারোর সাথে হতে পারে, এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মানে ডুজ আর ডোন্টসের মধ্যে অবশ্যই সবার প্রথমে জানা উচিত যে রেশিওর কোশ্চেনটা যদি ফিজিক্সের কোশ্চেন পাও প্রথমেই করে নেবে, যাতে তোমার মাইন্ড যখন ফ্রি থাকবে ইজিলি যদি করে নাও। 5টা রেশিওর কোশ্চেন থাকলে 5 4 দা 20 মার্কস সিকিওর। আর যদি ইনকেস মাইন্ড একটু গোলমাল হয়ে যায়, 5 5 দা 25, মানে -25, মানে তুমি 4টে যেটা জানতে সেই 4টে তো গেলই, তার সাথে আরও -5 হয়ে গেল, এই জন্য আমি -25 বললাম। ওকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তো এখানে কি আসছে? আই এম আর স্কোয়ার বাই টু, এটা এম কে স্কোয়ার, এটা এম আর স্কোয়ার বাই ফোর ইজিক্যাল এম কে ড্যাশ স্কোয়ার। তো এখান থেকে কে আর কে ড্যাশের রেশিও আমরা বের করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই, দুটোকে ডিভাইড করে দিয়ে রেশিও বের করবে, রেশিও আসবে √2:1। ওকে, নেক্সট পেজ, জুম। ওকে, next page, question number 16. The angular speed of a flywheel moving with uniform angular acceleration changes from 1200 rpm to 3120 rpm in 16 সেকেন্ড। মানে 1200 rpm থেকে 3120 rpm 16 সেকেন্ড যদি টাইম লাগাই, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কী হবে? কিছুই না, জাস্ট এটা ইজিলি তোমরা বের করতে পারবে। তোমরা ফর্মুলা জানো, ওমেগা ইজিক্যাল টু ওমেগা 0 প্লাস আলফা টি, এই ফর্মুলা জানো। এবারে তোমাকে ওমেগাটা বের করতে হবে। ওমেগা কী করে বের করবে? এন দেওয়া আছে, এন মানে 1200 rpm দেওয়া আছে, 1200 rpm হলে সেটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাবে, মানে 60 মিনিট দিয়ে ডিভাইড করবে, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড দিয়ে ডিভাইড করবে, তাহলে 20 rps আসবে। 20 rps যদি আসে, ওমেগা সমান তোমরা জানো 2πn, ওমেগা যদি 2πn তোমরা জানো, তাহলে 2π × 20, তাহলে 40π আসছে। আর এখানে সিমিলারলি 100π আসবে, 2πn যদি তুমি করো, তাহলে 100π এখানে বসাবে। ওমেগা ইজিক্যাল টু ওমেগা 0 প্লাস আলফা টি, অ্যানালোগাস টু ফর্মুলা ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এর সাথে সেম অ্যানালজিতে তুমি ওমেগা ইজিক্যাল টু ওমেগা 0 প্লাস আলফা টি লিখতে পারবে। ওমেগা লিখলে, ওমেগা 0 লিখলে, টি দিয়ে ডিভাইড করে দিলে আলফা পেয়ে গেলে। আলফা কত আসছে? না, অ্যান্সার আসছে 4π। এত ইজি কোশ্চেন, ভেরি মাচ ইজি, মানে যে কেউ ইজিলি করতে পারবে যদি 3-4 মাস ভালো করে পড়েছো। তো আই হোপ তো সবারই খুব ভালো হয়েছে। এত ইজি কোশ্চেন হলে আর একটা ওরিড ব্যাপার হয়ে যায়, সেটা হচ্ছে কাট অফ হাই হয়ে যেতে পারে। তো জানি না এবারে কাট অফ কী হবে, সেটা সবার এক্সাম কেমন হয়েছে, সবার থেকে ফিডব্যাক পাওয়া বা কেমিস্ট্রি বায়োলজি কেমন হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। বাট ফিজিক্সের কোশ্চেন যদি আমি বলি, রিলেটিভলি লাস্ট ইয়ারের থেকে অনেকটাই ইজি হয়েছে, মানে একদম ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ফর্মুলা বেস কোশ্চেন। আর কপার ওয়্যার অফ লেন্থ 10 মিটারের রেডিয়াস সামথিং দেওয়া আছে, হ্যাজ এন ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ এত, দ্য কারেন্ট ডেন্সিটি ইন দ্য ওয়্যার। কিছুই না, আমরা জানি কারেন্ট ডেন্সিটির ভেক্টর ফর্ম কি, ওহমসের ভেক্টর লয়ের ফর্ম তোমরা জানো। যারা এইচএসের স্টুডেন্ট তারা এটার প্রুফ পড়ো অনেক জায়গায়। জে ইজিক্যাল টু সিগমা ই, জে ইজিক্যাল টু সিগমা ই যদি লোক, সিগমা মানে কি 1/ρ, মানে ই বাই রো। সিগমাটা কন্ডাক্টিভিটি, রোটা রেজিস্টিভিটি, সিগমা রেজিস্টিভিটির উল্টো হয়, সেই জন্য 1/ρ। আর আর ইজিক্যাল টু তোমরা জানো রো এল বাই এ। দেখো তোমাকে আর দেওয়া আছে, এখানে আর অলরেডি দেওয়া আছে, রো তোমাকে বের করতে হবে, এল দেখো লেন্থ আর এরিয়া সব কিছু দেওয়া আছে,
ঠিক আছে। যদি সব কিছু দিয়ে দেওয়া থাকে তাহলে লেন্থ দিয়ে দেওয়া আছে, এরিয়া তুমি পাই আর স্কোয়ার এখান থেকে এরিয়া বের করে নিতে পারবে। তো রো এল বাই থেকে তুমি যদি রো বের করতে পারো এখানে রোটা পুট করবে, আর ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেন্থ তুমি জানো, তাহলে এখান থেকে ইজিলি তুমি জে পেয়ে যাচ্ছ। তার মানে তোমার কোন অপশনটা আসছে 10⁵ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটাও থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা স্টোকস ল পড়েছো, আমি কোশ্চেনটা একবার এক্সপ্লেন করছি। সরি, a spherical ball is dropped in a long column of a highly viscous liquid. The curve in the graph shown which represent the speed of the ball as a function of time. আমরা জানি যখন কোনো একটা পাইপ দিয়ে কোনো একটা বল পড়ছে তো সেটা একটা লেভেলের পরে গিয়ে টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করে। তোমরা স্টোকস ল থেকে জানো F = 6π ইটা আর ভি, মানে ভিটা কনস্ট্যান্ট হয়ে যায় সেই জায়গায়। বাংলায় বলে প্রান্তীয় বেগ, জিনিসটাকে বলে প্রান্তীয় বেগ। আর গ্রাফটা কি টাইপের হয়, টার্মিনাল ভেলোসিটি না প্রথমে বাড়তে থাকে, আস্তে 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 এই লেভেলে গিয়ে একটা ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যায়। ভি = তোমরা এখান থেকে 2/9 r² রো মাইনাস সিগমা জি বাই ইটা, এই টাইপের একটা তোমরা ফর্মুলা পাবো। দেখো সব কিছুই কনস্ট্যান্ট একটা টাইমে গিয়ে, 2 কনস্ট্যান্ট, 9 কনস্ট্যান্ট, আর মানে ওইটা রেডিয়াসটা কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, সিগমা কনস্ট্যান্ট, এগুলো ডেন্সিটি অফ দ্য মিডিয়াম অ্যান্ড ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল, জিও কনস্ট্যান্ট, আর ভিসকোসিটি তো মেটেরিয়ালের প্রপার্টি, মানে যে লিকুইড আছে তার প্রপার্টি, সবই কনস্ট্যান্ট হয়ে গেলে ভিটাও একটা টাইমে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে কোন গ্রাফটা আসছে আমার, অপশান বি। মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা যদি দেখি কি আসছে, 2 রেজিস্টার অফ রেজিস্ট্যান্স 100 ohm and 200 ohm are connected in parallel in an electrical circuit. The ratio of the thermal energy developed in 100 ohm to that in 200 ohm in a given time. এটা অ্যাকচুয়ালি ক্লাস 10 এর কোশ্চেন। ক্লাস 10 এ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স বা বিওটি তোমরা পড়েছো, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, ওইখানে তোমরা H = এটা পড়েছো I²R, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি V²/R। এটা এই জন্য বললাম ক্লাস 10 এর কোশ্চেন। H = যদি তুমি V²/R লেখো তাহলে দেখো একবার ভি তো দুটোতেই প্যারালাল, যেহেতু বলেছে দেখো কানেক্টেড ইন প্যারালাল, দুটোতেই প্যারালাল মানে ভি সেম, আরটা চেঞ্জ হচ্ছে, আর একবার কত আসছে 100, একবার 200, দুটোর জন্য রেশিও বের করো, অ্যান্সার আসছে 2:1। এত ইজি কোশ্চেন, মানে একদম ভেরি মাচ ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-র কোশ্চেনটা একটু কনফিউশন আছে, এটাতে আমার যেটুকু মনে হয় তোমরা একটা গ্রেস মার্কস পেতে পারো যে অ্যাটেম্প্ট করেছো, তার রিজনটা বলছি। কোশ্চেনটা একটু পড়লে দেখা যাবে, when two monochromatic light of frequency μ1 μ/2 are incident on a photoelectric metal, their stopping potential become Vs/2 and Vs respectively. The threshold frequency for this metal, এর জন্য threshold frequency কত হবে? না কিছুই না, আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি E max = H μ minus μ0, আর E maxটাকে আমরা কি লিখতে পারি, EV লিখতে পারি। ফর্মুলাতে E maxটাকে E × V লিখতে পারি, এটাকে H μ minus μ0 লেখা যেতে পারে। একবার বলে যে ভিটা কত, V/2, V/2 মানে Vs/2 লিখেছি, আর একবার লিখেছি Vs, তাহলে E Vs/2 = H μ minus μ0, E Vs = H, একবার মিউ এর জায়গায় μ/2 লিখতে হবে, কেন প্রথমে লিখতে হবে মিউ, প্রথমে মিউ লিখেছি আর তারপরে কি লিখবো μ/2, দুটো কন্ডিশন দিয়েছে, এখানে μ/2 লিখলাম। যদি দুটো কন্ডিশন দেওয়ার পরে এখান থেকে আমি এদেরকে ডিভাইড করে দিয়ে কোনোভাবে যদি সলভ করি, সলভ করলে অ্যান্সার আসছে এটা। বাট এই জন্য আমি কোশ্চেনটা ভুল বলছি, তার কারণ আমরা কি জানি যে কোনো একটা জায়গায় যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সিতে, কোনো একটা জায়গায় যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সিতে কোনো একটা লাইট পড়ে, তাহলে সেখানে কি ফটো ইলেকট্রন ইমিট হবে? ইমিট হবে না। তাহলে দেখো যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এখানে 3/2 মিউ হয়, আর আমার ফ্রিকোয়েন্সি যেটা আসছে μ/2, এখানে কি ফটো ইলেকট্রন ইমিট হওয়া পসিবল? 3/2 মিউ মানে 1.5 মিউ, আর এটা আসছে 0.5 মিউ। তো যেটা আমার থ্রেশহোল্ড ভ্যালু, মানে যেটা না হলে এমিটই হবে না ইলেকট্রনটা, তার থেকে কম যদি ভ্যালু আসে সেখানে ইলেকট্রন এমিট হবে কি করে? তাই এই কোশ্চেনটা আমরা এনটিএর উপর ছেড়ে দিলাম। এনটিএ নিজেই জানে যে সে কি অ্যান্সার দেবে না দেবে, তো এই কোশ্চেন আমাদেরকে এনটিএর উপর ছাড়তে হলো। বাট যদি আমাকে সলিউশন করে অ্যান্সার কী হবে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 2। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 21। Question number 21টা কি আছে, in a young double slit experiment a student observe 8 fringes in a certain segment of screen when a monochromatic light of 60 Newton meter wavelength is used। মানে এখানে যদি ফ্রিঞ্জগুলো আসে, তো এখানে ডার্ক ব্রাইট করে এই টাইপের ফ্রিঞ্জগুলো আসবে। তো মোটামুটি বলেছে 8 ফ্রিঞ্জেস একটা জায়গাতে আসবে যদি 60 nm ইউজ হয়, আর তারপরে বলেছে যদি 400 nm যদি ইউজ হয় তখন কত আসবে। আমরা জানি ফর্মুলা কি, n lambda is equal to constant, n lambda is equal to constant, মানে n1 lambda 1 is equal to n2 lambda 2। n1 এর জায়গায় কি বসাবে, 600 বসাবে, lambda 1 কি বসাবে,
একবার বসাবে n1 এর জায়গায় বসাবে 8 λ1 600, আর একবার n2 এর জায়গায় বসাবে x আর λ2 400। এখান থেকে যদি তুমি সলভ করো এটা 1.5 × 8 মানে x = কত আসছে 12, তাহলে তোমার অ্যান্সার কত আসছে 12। ওকে, গট ইট। নেক্সট কোশ্চেন, just a minute। ওকে, নেক্সট কোশ্চেন আছে when a light propagates through a material medium, যখন কোনো একটা লাইট একটা মেটেরিয়াল মিডিয়াম দিয়ে প্রোপেগেট করছে, তখন যদি তার রিলেটিভ পারমিটিভিটি ER হয় আর রিলেটিভ পারমিবিলিটি যদি μR হয়, তাহলে ভেলোসিটি অফ দ্য লাইট V ইজ গিভেন বাই। আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি, তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এই ফর্মুলাটা পড়েছো, C = 1/μ0 পড়া আছে নিশ্চয়ই। আর V = জানো 1/μ × E। দুজনে যদি রেশিও বের করো, তোমরা কি জানো যে μ/μ0কে তোমরা কি লেখো μR লেখো, আর E/ε0কে লেখো ER। একটা রিলেটিভ পারমিবিলিটি, একটা রিলেটিভ পারমিটিভিটি, দুজনের মধ্যে ডিভাইড করো, ডিভাইড করলে দেখো C/V = তোমরা পাচ্ছ এইখানেতে μE/μ0 E0। এখান থেকে তুমি যদি ডিভাইড করো C/V = পাচ্ছ 1/μR, মিউটা নিচে লিখো μ0/μ, আর মানে এটাকে আমি জাস্ট এইভাবে লিখতে বলছি, 1টা উপরে আছে থাকুক, μ0/μ ε0/E। তাহলে এখান থেকে কি আসছে, সরি μ/μ0, এটা এইভাবে লেখার দরকার নেই, μ/μ0 E/E0, এখান থেকে আসছে μR × ER। এখান থেকে যদি তুমি সলভ করো তাহলে অ্যাকচুয়ালি V = কি আসছে, ভিটা ওইদিকে নিয়ে যাও, এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে V = আসছে C/ER × μR, মানে অপশান 2। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 23 দেন 24 দুটোই। তো প্রথমে দেখি, এইটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, আমাকে একটা আইডিয়াল গ্যাস দিয়ে দিয়েছিল, PV ডায়াগ্রাম দেওয়া ছিল, কোনটা কী হবে। আমরা জানি এটা আইসোবারিক প্রসেস, এটা আইসোকোরিক প্রসেস, মানে ভলিউম কনস্ট্যান্ট মানে আইসোকোরিক প্রসেস। আর এক্সপ্যানশন যদি হয়, ওপরেরটা আইসোথার্মাল হবে, নিচেটা অ্যাডিয়াবেটিক হবে। আমাদের জানা আছে এক্সপ্যানশন হলে এটা আইসোথার্মাল হবে, এটা অ্যাডিয়াবেটিক হবে। তো আমাকে কি বলেছে, এ গ্যাস আন্ডারগোজ 4 ডিফারেন্ট প্রসেস ফ্রম দ্য সেম ইনিশিয়াল স্টেট অ্যাজ শোন। আর এইদিকে আইসোথার্মাল, এটা অ্যাডিয়াবেটিক, এইভাবে দিয়েছে, তাহলে এইটা কোন প্রসেস হওয়া উচিত, অ্যাডিয়াবেটিক প্রসেস হওয়া উচিত। ঠিক আছে, এটা আমরা জানি যে এটা যদি অ্যাডিয়াবেটিক হয়, এটা অবশ্যই আইসোথার্মাল হবে। ওকে, এটা জানা আছে নিশ্চয়ই, মানে এটা হচ্ছে অপশান 2। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আমরা জানি কোনো একটা জায়গায় R = কী হয়, R01 + αT। এটা জানি, এটা কিসের জন্য জানি, মেটালের জন্য R = R01 + αT। মানে এটা সবাই ইজিলি পারতো, যদি কেউ কোশ্চেনটা মানে জাস্ট 12 পড়ে গেছে, কিছু যদি নাও পড়ে গেছে, সেও 25টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, এত ইজি কোশ্চেন। R = R01 + αT, টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্সও বাড়বে। আর আমরা জানি সেমিকন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কমতে থাকে। তাহলে কোন অপশানটা হবে, ইনক্রিজেস ফর কন্ডাক্টর বা ডিক্রিজেস ফর সেমিকন্ডাক্টর। যখন কোশ্চেনগুলো তোমরা অ্যানালাইজ করার পর শুনবে, যারা করে আসোনি তারা দেখবে যে কোশ্চেনগুলো তোমরা কতটা ইজিলি করতে পারতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 25। Two objects of mass 10 kg and 20 kg respectively are connected to the two end of a rigid rod of length 10 meter with negligible mass। এইটা ক্লাস 11 এর কোশ্চেন ছিল, আর অনেকে আইসিএসসিতে ক্লাস 10এও পড়েছে সেন্টার অফ মাসের কনসেপ্ট। না, দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ মাস ফ্রম দ্য সিস্টেম ফ্রম দ্য 10 kg মাস, মানে একদিকে 10 kg আছে, একদিকে 20 kg আছে, সেন্টার অফ মাসের ডিস্টেন্স বের করতে বলেছে। কী করে বের করবো না, এক্স সেন্টার অফ মাস সমান আমরা জানি m1x1 + m2x2 / m1 + m2। এটাকে 0 ধরবো, আর এখানে এক্সের ডিস্টেন্সটা কত ধরবো, এক্সের ডিস্টেন্স 10 মিটার আছে, এটাকে 10 ধরবো। তাহলে m1 এর জায়গায় তুমি 10 পুট করবে, x1 এর জায়গায় 0, এর জায়গায় 20, এর জায়গায় 10, নিচেতে 10 + 20, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। দেখো এটা 0 হয়ে যাচ্ছে, 20 × 10, উপরে আসছে 20 × 10, আর নিচে আসছে 30, 0 0 কেটে গেল, 20/3। এত ইজি কোশ্চেন যে কেউ করতে পারবে, 20/3 অ্যান্সার, মানে একদম ইজিয়েস্ট কোশ্চেন। এই কোশ্চেনে 140 বা 140 পাওয়া ইজ নট এ ম্যাটার, মানে একদম ইজিলি তোমরা 140 পাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা তো ক্লাস 12 এর কোশ্চেন, এটা পিএন জাংশনের কোশ্চেন, মানে পিএন জাংশন মানে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহীর কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। যেটা হাফ ওয়েভ রেক্টিফিকেশন আছে, দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি 60 Hz, দেন দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি, ইনপুটটা কি হচ্ছে 60 Hz। 60 Hz মানে এটা যদি 1 হয়, এটা 2, মানে এরকম 50 বার একবারে হবে, 50 বার 1 সেকেন্ডে হবে। 50 বার 1 সেকেন্ডে যদি হয়, তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সি তুমি কি পাবে, এখান থেকে যদি তুমি এটা দেখো,
এটা এখান থেকে গেলে এটা আউটপুট, আবার এখান থেকে গেলে এটা আউটপুট, তাই তো? তাহলে এইটা একটা সাইকেল তৈরি হচ্ছে, এইটা একটা সাইকেল তৈরি হচ্ছে। এখানে কি সাইকেল কমে যাচ্ছে? কমছে না। এখানে এইটা যে যদি একটা সাইকেল তৈরি হয়, এখানেও এটা সাইকেল তৈরি হচ্ছে, মানে এরকম 50 বার তৈরি হবে। আর এইরকম এটাকে একটা আমরা কমপ্লিট সাইকেল বলি। আর আমরা জানি যে কোনো একটা হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা ইনপুট থাকে সেটা আউটপুট ফ্রিকোয়েন্সি থাকে, মানে 60 হলে এটা 60 হবে। যদি এটা ফুল ওয়েভ হতো তখন এটা এইরকম হয়ে যেত, মানে এইখানে একটা টোটাল ওয়েভে এখানে দুটো ওয়েভ তৈরি হচ্ছিল, তখন কত হতো? 60 হার্টজ হলো 120 হার্টজ পেতাম। বাট এটা ইজিলি এটা তুমি বলে দিতে পারো 60 হার্টজ, কেন কি এইখানে একটা ওয়েভে ওইখানেও সেম আমি একটা ওয়েভই পাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 27, এটাও ইজি কোশ্চেন। দুটো স্টেটমেন্ট দেওয়া ছিল। প্রথমে বলেছিল যে বায়োট-সাভার্ট ল গিভস দ্য এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অফ অ্যান ইনফাইনাইটেসিমাল কারেন্ট। হ্যাঁ, অবশ্যই বায়োট-সাভার্ট ল থেকে ইনফাইনাইটেসিমাল কারেন্টের জন্য তোমরা জানো কি হয়, μ0/2 পাই ইন্টু I/R, এটা জানো তোমরা হয়, বা μ0/4 পাই 2I/R তোমরা লিখতে পারো। ইনফাইনাইটেসিমাল কারেন্টের জন্য তোমরা পাও। প্রুফ তোমরা অলরেডি ক্লাস 12-এ করেছো, যারা 12-এর স্টুডেন্ট তারা ক্লাস 12-এ এটা প্রুফও করেছো। আর নেক্সট কোয়েশ্চেন বলছে বায়োট-সাভার্ট ল ইজ অ্যান অ্যানালোগাস টু কুলম্বস ইনভার্স স্কোয়ার ল অফ চার্জ কিউ। কুলম্বসের ইনভার্স স্কোয়ার ল মানে F = K Q1 Q2/R²। এই ইয়ারে দেখলাম যে অনেকগুলো স্টেটমেন্ট কনক্লুশন বেস কোশ্চেন এসেছে, মানে আমাদেরকে প্রিভিয়াস এমসে যে কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো আমাকে একবার দেখতে হবে, ঠিক আছে? যেহেতু এমসে আগে স্টেটমেন্ট কনক্লুশন টাইপের বা অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন আসতো, সেই কোশ্চেন অনেকে এবারে প্র্যাকটিস করে যাওনি। আমাদেরও মনে হয়েছিল যে না, এই কোশ্চেন অনেকদিন ধরে আসছে না, সেই জন্য আমরাও যে বিশেষ কিছু প্র্যাকটিস করেছি, টু বি অনেস্ট সেটা করানো হয়নি। তো এই কোশ্চেনটা কিন্তু এই টাইপের কোশ্চেন আসছে, মানে নেক্সট ইয়ার থেকে তোমাদেরকে অবশ্যই স্টেটমেন্ট বেসিসের কোশ্চেন প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছুটা হলেও করে যেতে হবে, ঠিক আছে? মানে এই জিনিসটা যদি তোমরা দেখলে যে মোটামুটি 2-3টে কোশ্চেন স্টেটমেন্ট টাইপের কোশ্চেন আসছে, আর এই কোশ্চেনগুলোতে খুব নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি থাকে, তো সেই জন্য এগুলো একটু ঠিকঠাক করে যেতে হবে আর ভালো করে পড়তে হবে। বায়োট-সাভার্ট ল ইজ অ্যানালোগাস টু কুলম্বস ইনভার্স স্কোয়ার ল অফ চার্জ কিউ। আচ্ছা, ঠিক আছে, যদি অ্যানালোগাস হয় এখানেও R² থাকে, বায়োট-সাভার্ট ল হয়তো নিচেতে আমি R²ই পাই, প্রবলেম নেই। টু দ্য ফিল্ড প্রডিউস বাই স্কেলার সোর্স আইডিয়াল হোয়াইল দ্য লেটার বিং প্রডিউস বাই ভেক্টর সোর্স কিউ। এবারে বলেছে যে এইখানে যেমন চার্জ কিউ থাকে, এইখানে আইডিয়াল থাকে, যেই আইডিয়ালটা কার জন্য প্রডিউস হয়? কিউর জন্য। অবশ্যই চার্জের জন্য আইডিয়ালটা প্রডিউস হয়, এটা আমি মানলাম, বাট আইডিয়াল কি ভেক্টর সোর্স না? তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, ঠিক আছে? কেন কি এটা ইনকারেক্ট? ভেক্টর সোর্স বলেছে কিউকে, এটা ইনকারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28 দেন 29। তো কোশ্চেনটা কি বলেছে? দ্য এনার্জি উইল বি আইডিয়ালি রেডিয়েটেড বাই 100 কিলোওয়াট ট্রান্সমিটার ইন 1 আওয়ার। এটাও কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, তোমরা জানো যে 100 কিলোওয়াট ইন 1 আওয়ার কতটা এনার্জি ট্রান্সমিট হবে। আমাদেরকে যদি বলতো কতটা এনার্জি লাগবে, যত এনার্জি লাগবে সেটাই ট্রান্সমিট হবে, আমরা এইভাবে বলতে পারি। তাহলে আমরা কি জানি যে আমাদেরকে জুলে অ্যান্সারটা বের করতে হবে। জুলে যদি অ্যান্সার বের করতে আগে কিলোওয়াটটাকে তুমি ওয়াটে করো, ওয়াটে যদি করো 100 × 10⁻³ আর 1 আওয়ার বলেছে মানে কত সেকেন্ডে করবে? 1 আওয়ার মানে 60 × 60, জাস্ট মাল্টিপ্লাই করে দাও, ইজি অ্যান্সার। এটাও ক্লাস 10-এর কোশ্চেন। বিওটি যখন বোর্ড অফ ট্রেড ইউনিট বের করতে এইভাবেই করতে, আগে কিলোওয়াটকে ওয়াটে করতে আর আওয়ারটাকে সেকেন্ডে করতে, দিয়ে মাল্টিপ্লাই করে দিতে। এখানেও সেম জিনিস, ইজিলি হয়ে যেত। এই কোশ্চেনটাও অনেকেই করেছো নিশ্চয়ই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আ বডি অফ মাস 60 গ্রাম এক্সপিরিয়েন্সেস এ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ 3 নিউটন when placed at a particular point. The magnitude of the gravitational field intensity at that point. আচ্ছা, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, মানে ইজি কোশ্চেন। আমরা জানি ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড কী হয়? কোনো একটা জায়গায় ইন্টেন্সিটি হয় ফোর্স বাই মাস। গ্র্যাভিটেশনের জন্য ফোর্স বাই মাস, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স বাই চার্জ। আমাকে ফোর্সটা দিয়ে দিয়েছে, মাস দিয়ে দিয়েছে, মাসটা গ্রামে দেওয়া আছে। অনেকে ভুল করেছে, এটা গ্রাম থেকে কেজিতে করতে হয়তো অনেকেই ভুলে গেছো। দেখো দুটো অপশান দেওয়া আছে, তো অনেকে গ্রাম থেকে কেজিতে করতে ভুলে গিয়ে এইটা হয়তো ক্লিক করে এসেছে, বাট এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে এটা। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এফ এর জায়গায় এফ, এম এর জায়গায় এম, আর ই সমান GM/R²। এটা যে লিখেছে এটা ই সমান GM/R², এই ফর্মুলা দিয়ে হবে না, এটা ডাইরেক্টলি ই সমান F/m দিয়ে হবে। ওকে, নেক্সট question number 30. A biconvex lens has a radius of curvature 20 cm each if the refractive index of the material of the lens is 1.5, the power of the lens is। লাইট থেকে অনেক স্টুডেন্টের কিছু কনফিউশন ছিল, অনির্বাণ আর অগ্নিভয় এদের অনেক কনফিউশন ছিল যে স্যার লাইট থেকে কী টাইপের কোশ্চেন পড়বো। তো আমি কিছু জিনিস সাজেস্ট করেছিলাম, তার মধ্যে এই ফর্মুলাটা অবশ্যই ছিল। আমি বলেছিলাম লেন্স মেকার ফর্মুলা দিয়ে একটা কোশ্চেন আসবে। তো আই এম ভেরি মাচ লাকি, আর ওরাও লাকি যে এই কোশ্চেনটা এসেছে। আমি জানি না ওরা ওটা করতে পেরেছে কিনা, বাট এই কোশ্চেনটা যে এসেছে এটা মানে ইজি কোশ্চেন। আর লাইট অনেক বড় সিলেবাস, এখান থেকে খুব কম ভলিউমের কোশ্চেন আসে বলে অনেক সময় আমরা নেগলেক্ট করে দিই, বা লাইট থেকে অলওয়েজ ইজি কোশ্চেনই আসে নিটেতে। তো এটা একটা ইজি টাইপের কোশ্চেন। তো এখানে কি আসছে বলেছে, একটা বাইকনভেক্স লেন্স আছে। বাইকনভেক্স লেন্স মানে এই টাইপের লেন্স,
এর জন্য এই আরটা পজিটিভ ধরা, এই আরটা নেগেটিভ ধরা হয়। আমরা ফর্মুলা কি জানি লেন্স মেকারের, 1/f = μ - 1 1/r1 - 1/r2। এখানে আরটাও পজিটিভ, এই আরটা নেগেটিভ, তাহলে 1/r - 1/r মানে 2/r আসছে। এখান থেকে যদি তুমি ফ্রি এফটা বের করতে পারো, দেখো মিউ দেওয়া আছে, 1 দেওয়া আছে, আরও দেওয়া আছে, আর কত দেওয়া আছে 20 সেন্টিমিটার। এখান থেকে তুমি যদি এফটা বের করতে পারো, p = 1/f, আর অবশ্যই মনে রাখবে f = সামথিং সাম সর্ট অফ 20 সেন্টিমিটার বেরোবে। p = 1/f মানে এটাকে 20 সেন্টিমিটারটাকে মিটারে করলে কত হবে 0.2, 1/0.2 মানে অ্যান্সার আসা উচিত 5D। তাহলে অ্যান্সার কত আসবে +5D। ওকে, আর এখানে যেহেতু -5D নেই, তোমার কনফিউজ করার দরকার নেই। -5D থাকলে সেখানে একটা কনফিউশনের জায়গা ছিল, বাট সেটা যখন দেয়নি সেটা তুমি ইজিলি করে দিতে পারবে। নেক্সট কোশ্চেন নাম্বার 31 একটু উপরে 31 32 দুটোই পরপর বলে দিচ্ছি। 31 হলো, সেল অফ মাস এম রেস্ট ইনিশিয়ালি ইট এক্সপ্লোড ইন্টু ফ্র্যাগমেন্ট অফ হ্যাভিং মাস ইন দ্য রেশিও 2:2:1। এটা দেখেই বুঝতে পারছি যে এই কোশ্চেনটা PYQ প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেন। PYQতে এই কোশ্চেনটা করানো হয়েছে, ক্লাসে অনেকবার করানো হয়েছে এই কোশ্চেনটা, যে যখন কোনো একটা জায়গায় ইনিশিয়ালি একটা মাস আছে, তারা ফ্র্যাগমেন্টে ডিভাইড হচ্ছে, ডিভাইড হলে দুজন যদি পারপেন্ডিকুলার দিকে যায়, এই কোশ্চেনটা আরিয়ানতে ডিসি পান্ডেতে আছে, PYQতেও আছে। PYQ যারা ঠিকভাবে সলভ করেছে এই কোশ্চেনটা দেখে বলে দিতে পারবে যে কী হবে। ওখানে জাস্ট 2:2:1 বলেছে, এখানেও 2:2:1 বলেছে, আর বলেছে যে দুজনের ভেলোসিটি কত v/v, দ্য স্পিড অফ দ্য থার্ড ফ্র্যাগমেন্ট ইজ। তোমরা জানো ফর্মুলা কি জানো? একটা যদি ইনিশিয়ালি 0 ছিল মোমেন্টাম, আর একটা এইদিকে যদি ভেলোসিটি v নিয়ে যাই কি হবে 2mv মোমেন্টাম, মানে মাস ইন্টু ভেলোসিটি, মাস কত 2m, ভেলোসিটি v, আর এর জন্য এইদিকে 2mv। আচ্ছা, pfটাও তো আমাকে 0 করতে হবে। pf যদি না 0 করি, ল অফ কনজারভেশন কি ফলো করবে না। ল অফ কনজারভেশন যদি ফলো করতে হয়, pfটাকে 0 করতে হবে। pfটাকে 0 করার জন্য থার্ড মাসটাকে এমন দিকে যেতে হবে যেটা এদের রেজাল্টেন্টকে অপোজ করে। এদের রেজাল্টেন্ট কোন দিকে বেরোবে? এইদিকে বেরোনো উচিত ভেক্টর রেজাল্টেন্ট, কেন কি এটা এদিকে, তো মাঝামাঝি দিকে যাই, অ্যারোটা আউটসাইডে হবে। দেখো দুজনের অ্যারোই আউটসাইডে, তাহলে এই অ্যারোটা আউটসাইডে হওয়া উচিত, মানে 2√2mv হচ্ছে অ্যান্সার। কী করে রেজাল্টেন্ট বের করবে তোমরা জানো, a² + b² 2ab cos θ, মানে 2mv² + 2mv² + 2ab cos θ। cos 90 আছে, লেখার দরকার নেই, cos 90 0, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 আছে, তো রেজাল্টেন্ট আছে এটা। তাহলে এটা এর অপোজিট দিকে হবে, আর ভ্যালু কত হবে? মাস যদি m হয়, ভ্যালু কত আসবে 2√2v, অ্যান্সার আসছে 2√2v। নেক্সট কোশ্চেন, দ্য ডাইমেনশন অফ ml t⁻² - 2 a⁻² 2 বিলংস টু। এটা তোমাদেরকে সলভ করতে হবে। সলভ করলে তোমরা যাদের এই সেটটা পড়েছিল তাদের জন্য খুব ইজি, কেন কি তারা প্রথমেরটাই যখন সলভ করতো প্রথমেই পেয়ে যেত এটা। b = μ0 ni আর f = qvb। f এর ডাইমেনশন তোমরা জানো, q মানে হচ্ছে q/t = i, q/t সমান যদি i হয় তাহলে q = it, তোমরা জানো। এর ডাইমেনশন পেয়ে যাবে, v এর ডাইমেনশন পেয়ে যাবে, v পেয়ে গেলে b পেয়ে যাবে, আর b যদি পেয়ে যাও b এখানে পুট করবে, b যদি পুট করো b = μ0 ni। এখান থেকে তুমি n তো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, মানে n হচ্ছে অ্যাকচুয়ালি n/l, এখানে n এর কোনো ডাইমেনশন নেই, l হচ্ছে সেন্টিমিটারে হবে, আইটা কারেন্ট তো কারেন্ট এই নর্মাল একটা বেসিক কোয়ান্টিটি, কারেন্টটা অ্যাম্পিয়ার লিখবে, সেখান থেকে তুমি μ0 ডাইমেনশন পেয়ে যাবে। এটা রিসেন্টলি ক্লাসে করানো হয়েছে, ml t⁻² - 2 a⁻²। আমি লাস্ট যে এক্সামটা নিয়েছি ওই এক্সামে এই টাইপের একটা কোশ্চেন দেওয়া ছিল, মোস্ট প্রবলি এই কোশ্চেনটাই দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 33, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য ইকুইপোটেন্সিয়াল সারফেস। এটা আমরা জানি যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আর ইকুইপোটেন্সিয়াল সারফেস, এখানে ওয়ার্ক ডান 0 হয়, মানে অ্যান্সার 90, ইজিলি পেয়ে যাবে 90 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আ স্কোয়ার লুপ অফ সাইড 1 মিলিমিটার অ্যান্ড এ রেজিস্ট্যান্স 1 ওহম ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড অফ 0.5 টেসলা। মানে কোনো একটা স্কোয়ার লুপ আছে যেটাকে আমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে এখানে প্লেস করেছি, আর এটা কত 0.5 টেসলা যদি হয়, ইফ দ্য প্লেন অফ দ্য লুপ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য লুপ। মানে এই যে প্লেন অফ দ্য লুপ যদি এটা হয়, মানে এটা যদি লুপ হয়, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে আছে, তাহলে তখন ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? আমরা জানি ইলেকট্রিক ফ্লাক্স E = কি হয়, সরি phi = E × A, ম্যাগনেটিক ফ্লাক্সে কি হবে phi = B × A। B দেওয়া আছে, এরিয়া তুমি বের করতে পারবে, এরিয়া মানে পাই, এরিয়া মানে এটার এরিয়া বের করতে পারবো, L × L² দুটো থেকে যদি ইজিলি ক্যালকুলেট করি কত আসছে 0.5 ওয়েবার। একদম এক লাইনের কোশ্চেন, মানে পেন ছোঁয়ানোর দরকার নেই, উইদাউট পেন কন্ট্যাক্টে তুমি কোশ্চেনটা করতে পারতে। নেক্সট কোশ্চেন আসছে, আ লাইট রে ফলস অন এ গ্লাস সারফেস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √3। জাস্ট এ মিনিট।
এই কোশ্চেনটা কি আছে, লাইট রে ফলস অন এ গ্লাস সারফেস অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্র্যাক্টেড অ্যান্ড রিফ্লেক্টেড রেজ উড বি। মানে একটা, এটা তো বিশাল ইজি কোশ্চেন। এইদিকে লাইটটা আসছে, লাইটটা রিফ্লেকশন হয়ে বেরিয়ে যাবে, আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম, এটা কত ডিগ্রিতে 60 ডিগ্রি, তাহলে এটা যদি 60 হয় এটাও নিশ্চয়ই 60 হবে। আচ্ছা, আর একটা লাইট রে এই দিক থেকে গিয়ে এইদিকে বেরিয়ে গেল বলেছে, এইদিকে বেরিয়ে গেছে, তাহলে এটা যদি মিউ যদি আমি 1 ধরি, এখানে মিউ কত ধরবো √3, আর আমরা স্নেলসের ল থেকে কি জানি 1 × sin i সমান √3 × sin r, যেদিকের মিউ সেদিকের অ্যাঙ্গেল ধরতে হয়, এই দিকের মিউ ধরলে এই দিকের অ্যাঙ্গেল ধরতে হবে, আই কত হবে, তাহলে আই হচ্ছে sin 60, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে এটাই হবে √3 × sin r, sin 60 মানে √3/2, আর এখানে আসছে √3 × sin r, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, √3 কাটছে, 1/2 = sin r, 1/2 মানে কত অ্যাঙ্গেল, sin 30 ডিগ্রি, মানে এটা যদি 30 হয় এটা কত হবে 60, আর এটা যদি 60 হয় এটা কত হবে 30, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90। ইজিলি পেয়ে যাচ্ছ কোশ্চেন অপশন 90, একদম 2 লাইনের জিনিস, মানে যারা করেনি তারা হাত কামড়াবে লিটারালি যে এত ইজি কোশ্চেন কেন করলাম না। নেক্সট পেজ, এটা একটু রোটেট করতে হবে। ওকে, জুম নিচের দিকে, হ্যাঁ এটা প্রজেক্টাইলের কোশ্চেন। আমি প্রজেক্টাইল যখন পড়িয়েছি বারবার এই জিনিসটা বলেছি যে সবসময় কোনো একটা প্রজেক্টাইল যদি থাকে হরাইজন্টাল দিকে ভেলোসিটি অলওয়েজ রিমেন সেম, হরাইজন্টাল ভেলোসিটি যদি অলওয়েজ রিমেন সেম হয়, আমাকে বলেছে একটা প্রজেক্টাইলকে থ্রো করেছি ভার্টিক্যালের সাথে, মানে লম্বর দিকের লম্বর সাথে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে 30, তাহলে এখানে ভেলোসিটি কত হবে u cos θ, এখানে u cos θ, এখানে u cos θ, এখানে ওয়াইয়ের দিকের কোনো ভেলোসিটি থাকবে না, ম্যাক্সিমাম হাইটে ওয়াইয়ের দিকের কোনো ভেলোসিটি থাকে না, তাহলে এটা কি হবে u cos θ, মানে u cos 60 মানে ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাবো। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা খুব পছন্দ হয়ে গিয়ে থাকে তোমরা একটু শেয়ার করে দিও, আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে আমরা ভিডিওটা বানিয়েছি। আমি জেনারেলি শেয়ার করার কথা বলি না, বাট এটা শেয়ার এই জন্য করতে বলছি যারা তোমাদের জুনিয়র আছে বা যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলে আছে তাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা শেয়ার করলে, মানে আমার নিজের জন্য না, অ্যাটলিস্ট তোমরা তাদের যদি ভালো হয় সেই জন্য তোমরা একটু শেয়ার করে দিও। ওকে, নেক্সট কোশ্চেন, মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 আছে এ সিরিজ এলসিআর সার্কিট উইথ অ্যান ইন্ডাকটেন্স দেওয়া আছে, সিরিজ এলসিআর সার্কিট মানে আর আছে, এল আছে, সি আছে, এদেরকে যদি আমি কানেক্ট করেছি একটা এসি সোর্সের সাথে, তো সেখানে আমাকে সি দিয়ে দিয়েছে, এল দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, সোর্স ভোল্টেজটাও দিয়ে দিয়েছে, তাহলে কি জিজ্ঞেস করেছে ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স কী হবে, আর রিজোনেন্ট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে μ0। আমরা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি ওমেগা = 2πn, এটা জানি। এইখানে যদি আমি এটাকে ওমেগার সাথে কম্পেয়ার করি, আমরা কি জানি a sin ওমেগা টি হয়, এই ফর্মে আছে a sin ওমেগা টি, তাহলে ওমেগা কত আসছে 100, ওমেগা 100 হলে 2πn 100, তাহলে n কত আসছে 100/2π, মানে ফ্রিকোয়েন্সি কত আসছে 50/π। এটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে বাইরে থেকে সাপ্লাই করা হচ্ছে। আর আমরা জানি রিজোনেটিং ফ্রিকোয়েন্সি কী হয়, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি তোমরা জানো ওমেগা = কী হয় 1/√LC, এটা সবাই পড়েছো, যারা এইচএস দিয়েছো তারা এটা প্রুফ করেছো অনেক সময়, ওমেগা নট 1/√LC, ওমেগা নট যদি 1/√LC হয়, ওমেগা সমান জানো 2πn0 বা μ0, সেখান থেকে 2πটা তুমি ওইদিকে ডিভাইড করে দিলে μ0 = কী হবে 1/2π√LC। এইটা যদি সলভ করে এখানে এল আর সি এর ভ্যালু পুট করো, অবশ্যই যখন পুট করবে সিটা কিন্তু মাইক্রোফ্যারাডে আছে, এটাকে ফ্যারাডে চেঞ্জ করলে দেখো 50/π আসবে, দুটোই সেম আসবে, তাহলে এটা কোন অপশান আসবে, এটা অবশ্যই এই অপশানটা আসবে। আর এই টাইপের কোশ্চেনে কিছু দেখার দরকার নেই, যেখানে দেখবে যে দুটো ফ্রিকোয়েন্সি সেম সেটাতে ক্লিক করে দেবে, মানে পেন না ছুঁয়ে তুমি করে দেবে যে দুটোতে ফ্রিকোয়েন্সি সেম আছে, মানে μ0 = 50/π। নেক্সট কোশ্চেন নাম্বার 38 and 39। The area of a rectangular field of length দেওয়া আছে 55.3 মিটার অ্যান্ড ব্রেথ কিছু দেওয়া আছে, সিগনিফিক্যান্ট ফিগার। আমরা জানি মাল্টিপ্লিকেশনের টাইমে টোটাল নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগারটা, মিনিমাম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগারটা দেখতে হয়, এখানে মিনিমাম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার মাল্টিপ্লাই আমি কত আছে 25, তাহলে এটাকে মাল্টিপ্লাই করার পর যেটা আসবে সেখানেও মিনিমাম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার হতে হবে। এখানে মিনিমাম নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার কত 2, আর এখানে এটাতে 3, তাহলে মিনিমাম কোনটা হচ্ছে 2, তাহলে মাল্টিপ্লিকেশন টাইমে যেটা আসবে সেখানে সিগনিফিক্যান্ট ফিগার 2 হতে হবে। এটাতে সিগনিফিক্যান্ট ফিগার আছে 5টা, ইম্পসিবল, এটাতে আছে 3টে, পসিবল না, এটাও পসিবল না, এটাতে আছে 2টো। আমরা জানি পাওয়ারে যেটা থাকে সেটাকে সিগনিফিক্যান্ট হিসেবে আমরা ক্যালকুলেট করি না, সেই জন্য জাস্ট তোমরা দেখেই বলে দিতে পারবে 14 অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 39। Two perpendicular
two pendulums of length 121 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটার স্টার্ট ভাইব্রেটিং ইন ফেজ। প্রথমে তারা ফেজে স্টার্ট করেছিল। এই কোশ্চেনটা কিছুদিন আগেই জাস্ট আমাকে বিনোদ বলে একটা স্টুডেন্ট আছে ও করতে দিয়েছিল, ঠিক আছে, বিনোদ ভাইয়া ने मेरे को करने को दिया था, তো তখন আমি এই জিনিসটা করেছিলাম, ঠিক আছে। তো বিনোদ ভাইয়াকে আমি এই রকম টাইপেরই একটা কিছু বলেছিলাম। কৌস্তুভ বলে একজন আমার স্টুডেন্ট আছে, আমি স্পেশালি মেনশন করব। কৌস্তুভ আমাকে এই ফর্মুলাটা, আমি কোনো একটা প্রসেসে করছিলাম, তো তখন কৌস্তুভ আমাকে এই ফর্মুলাটা সাজেস্ট করে। টু বি অনেস্ট, মানে ফর্মুলাটা আমি জানতাম কিন্তু সেই মোমেন্টে মনে ছিল না। তো ফর্মুলাটা এত ইজিলি আমরা যদি করতে পারি, আমরা কি জানি ফর্মুলা জানি n1 t1 is equal to n2 t2। আমরা জানি n1 t1 is equal to n2 t2। t1টা হচ্ছে t is equal to টাইম পিরিয়ড, t is equal to টাইম পিরিয়ড, মানে ফ্রিকোয়েন্সির সাথে যদি টাইম পিরিয়ডকে মাল্টিপ্লাই করি সেটা কনস্ট্যান্ট আসবে। আর আমরা আমাদেরকে এখানে কি দিয়েছে, লেন্থ দিয়ে দিয়েছে, আর কিছু দেওয়া আছে কি, লেন্থটা জাস্ট দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি জানি, t প্রপোর্শনাল টু রুট ওভার এল। টি যদি রুট ওভার এল যদি হয় এখানে, তাহলে আমি কি জানি যে টি যদি রুট ওভার এল হয়, আমি টি এর জায়গায় আমি রুট ওভার এল পুট করতে পারি, এখানে টি টুর জায়গায় রুট ওভার এল পুট করতে পারি। মানে n1 ইন্টু রুট ওভার এল ইজ ইকাল টু n2 ইন্টু রুট ওভার এল। তাহলে n1:n2 রেশিও কত আসছে, n1 আসছে n1 ইন্টু 11 সমান n2 ইন্টু 10। এবার আমাকে কোনটা বলেছে, স্মলার বলেছে যে কি, পেন্ডুলাম আফটার ইজ দ্য টু আর এগেন সরি জাস্ট এ মিনিট, দ্য মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশন অফ দ্য শর্টার পেন্ডুলাম আফটার হুইচ দ্য টু আর again in phase at the mean position। তাহলে কার মিনিমাম নাম্বার অফ ভাইব্রেশন, শর্টার কোনটা ছিল, শর্টারের মিনিমাম কতগুলো ভাইব্রেশন হতে হবে, 11 নাম্বার অফ ভাইব্রেশন হতে হবে। ওকে, শর্টারের কতগুলো ভাইব্রেশন হতে হবে, 11 নাম্বার, মানে ক্রস করতে হয়। এইদিকে লঙ্গারটা ছিল, লঙ্গারে n1 আছে আর শর্টারে কি ছিল, n2 ছিল, তাহলে n2-র 11টা হতে হবে আর n1-এর কতগুলো হতে হবে, 10টা। তাহলে অ্যান্সার কত আসবে, 11। ওকে, নেক্সট কোশ্চেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, যে ডাউট হয় যে না আমাদের দিক থেকে কোনো ভুল হয়েছে, আমি বারবার বলছি, সেটা কমেন্ট বক্সে বলো বা টেলিগ্রাম গ্রুপে যে কোনোভাবে, বা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করে বলতে পারো। ওকে, কোনো প্রবলেম নেই। নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 40, গিভেন বিলো টু স্টেটমেন্ট, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসারশন অ্যান্ড অ্যানাদার ইজ লেভেলড অ্যাজ রিজন। তো অ্যাসারশন দেওয়া আছে, দ্য স্ট্রেচিং অফ এ স্প্রিং ইজ ডিটারমাইন দ্য শিয়ার মডুলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য স্প্রিং। একটা স্প্রিংকে যদি স্ট্রেচ করি, অবশ্যই সেখানে শিয়ার মডুলাস দরকার। ওকে, কেন কি, স্প্রিং যখন হয়, তোমরা যখন হায়ার ক্লাসে পড়বে, সেখানে শিয়ার মডুলাস, একটা স্প্রিং যখন রোটেট করে, এইভাবে রোটেট করে, এইভাবে যদি রোটেট করছে, এখানে শিয়ার মডুলাস আসছে। আর নেক্সট যেটা আসছে, দ্য স্ট্রেচিং অফ এ স্প্রিং ইজ ডিটারমাইন বাই দ্য, সরি এটা তো হলো। নেক্সট যেটা আসছে, আ কয়েল স্প্রিং অফ কপার হ্যাজ মোর টেনশন স্ট্রেংথ দ্যান এ স্টিল স্প্রিং অফ সেম ডাইমেনশন। অবশ্যই কোনো একটা জায়গায় যদি কপার থাকে, সেটার টেনশন স্ট্রেংথ স্টিলের থেকে বেশি হয়। তাই আমার যেটা মনে হয়, আমি এই জিনিসটা আমার বেসিসে অপশান 4 দিয়েছি। তোমরা কি কোশ্চেন অ্যান্সার করেছো, বা তোমাদের যেটা মনে হয় যে বেটার এক্সপ্লেনেশন যদি এখানে কিছু থাকে, তাহলে সেটা বলবে। কেন কি, এটা দুটোই কারেক্ট, বাট এটা এর কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে না। তো অ্যাকর্ডিং টু মি বোথ এ অ্যান্ড আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো যদি তোমাদের মনে হয় না বেটার কোনো অ্যান্সার হতে পারে বা অন্য কোনো অপশান হতে পারে এই কোশ্চেনটার জন্য, তোমরা সেটা আমাকে জানিও। বাট অ্যাকর্ডিং টু মি দুটোই ঠিক আছে, বাট এটাই কারেক্ট এক্সপ্লেনেশন না। নেক্সট কোশ্চেন 41 এর কোশ্চেনটাও একটু তোমাদেরকে দেখতে হবে। এই তিনটে কোশ্চেন এখানে একটু ডাউটফুল কোশ্চেন ছিল। 41 কোশ্চেন একটা হুইস্টন ব্রিজ দিয়েছে, হুইস্টন ব্রিজ দেওয়ার পরে এটাও একটু অন্য টাইপের কোশ্চেন, মানে নর্মাল যেটা হুইস্টন ব্রিজ হয় তার থেকে একটু হাটকে কোশ্চেন। ফর দ্য মোস্ট বলেছে যে 4টে হুইস্টন ব্রিজ আছে, 4টে হুইস্টন ব্রিজের মধ্যে বলেছে ফর দ্য মোস্ট প্রিসাইজ মেজারমেন্ট অফ এক্সের মোস্ট প্রিসাইজ মেজারমেন্টের জন্য পি আর কিউতে রেজিস্ট্যান্স কত হবে। আমরা কি জানি, পি বাই কিউ ইজ ইকাল টু এক্স বাই ওয়াই জানি, তাহলে ওয়াই ইজ ইকাল টু কি জানি, পি বাই কিউ ইন্টু এক্স। এটাকে আমরা যদি এরার রিলেটেড করি, এরারে কী করলে কী দেখতে পাবো, ডেল্টা এক্স বাই এক্স, মানে এক্স ইজ ইকাল টু কী আসছে, ওয়াই কিউ বাই পি। তাহলে ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকাল টু, আমরা জানি পি এর পাওয়ার কত 1, তাহলে ডেল্টা পি বাই পি জানি যে যেটা পাওয়ার থেকে সেটা সামনে চলে আসে, ডেল্টা পি বাই পি। এখানে ওয়াই আছে মানে ডেল্টা ওয়াই বাই ওয়াই, কিউ আছে মানে ডেল্টা কিউ বাই কিউ। এবারে ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এক্সের ভ্যালু কখন, ডেল্টা এক্স কখন কম আসবে, যদি পিও বাড়াই কিউও বাড়াই তখনই কম আসবে, বা এক্স বাড়াই তখনই কম আসবে। তাহলে এখানে যে অপশানগুলো আছে, দ্য রেজিস্ট্যান্স পি অ্যান্ড কিউ শুড বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল আর স্মল। অবশ্যই এদেরকে যদি ইকুয়াল আর স্মল হয় তাহলে হতে পারে, বা শুড বি ভেরি লার্জ আনইকুয়াল। অবশ্যই এই দুটো যদি বেশিও থাকে তখনও কিন্তু এটা কম হতে পারে। আবার এখানে একটা জায়গায় লেখা আছে শুড বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2x। তাই এই কোশ্চেনটা নিয়ে একটু কনফিউশন আছে, এটার অ্যান্সার আমরা দিচ্ছি না, ঠিক আছে। এটার অ্যান্সার আমরা যদি ইনকেস পরে পাই সেটা আমরা গ্রুপে সাবমিট করে দেবো, টেলিগ্রাম গ্রুপে আপডেটেড থাকবে, সাবমিট করে দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 লাস্ট কোশ্চেনটা একটু কনফিউশন ছিল, যদি দেখা যাক এটা নিয়ে আমরা আরও ডিটেল স্টাডি করবো, যদি ইনকেস এটার বেটার কোনো অ্যাপ্রোচ পাই তাহলে আমরা নিশ্চয়ই বলবো। তো এই কোশ্চেনটাতে আসি, 2 point charges minus q and q are placed at a distance of l as shown in figure. The magnitude of the electric field intensity at a distance r varies as r very very greater than l। মানে এরকম কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন কী হবে, আমরা জানি ফর্মুলা কি, ইলেকট্রিক ফিল্ড কোনো একটা ডাইপোলের জন্য E সমান 2kp বাই r কিউ হয়।
যদি লং ডিস্টেন্স হয় তাহলে ই কার সাথে প্রপোর্শনাল, আর কিউবের সাথে, সিম্পল জিনিস। তাহলে আর কিউবের সাথে প্রপোর্শনাল মানে অপশান 4। কোশ্চেন নাম্বার 42 হলো। নেক্সট 43 কোশ্চেনটা, আর নিউক্লিয়াস অফ মাস নাম্বার 189 স্প্লিট ইন্টু 2 নিউক্লিয়াস হ্যাভিং মাস নাম্বার 125 and 64, আমাদেরকে তাদের রেশিও বের করতে বলেছে রেডিয়াসন। আমি বলেছিলাম মিনিমাম 5টা কোশ্চেন এইখানে রেশিও থেকে আসে। দেখো 5 নম্বর কোশ্চেন পেয়ে গেলাম রেশিও থেকে। সিম্পল জিনিস, আমরা জানি ফর্মুলা কি, আর ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/3, যেখানে এটা অ্যাটমিক নাম্বার। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, a এর জায়গায় 125 টু দি পাওয়ার 1/3, আর তারপরে পাবো 64 টু দি পাওয়ার 1/3, মানে এটা আছে 5:4। অ্যান্সার কত আছে 5:4। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44 এর কোশ্চেনটা যেটা আসছে সেটা ক্যাপাসিটারের কোশ্চেন। এখানে আমাদেরকে জাস্ট কমন পোটেনশিয়াল বের করতে, আমরা জানি প্রথমে একটা ক্যাপাসিটার কানেক্ট ছিল, বলেছে যে কোশ্চেনটাতে প্রথমে একটা ক্যাপাসিটার কানেক্ট ছিল 100 ভোল্টের সাথে, তারপর আমি ভোল্টেজটাকে রিমুভ করে অন্য একটা ক্যাপাসিটারকে কানেক্ট করলাম। দেখো কোশ্চেনটা টোটালটা পড়লে এটাই হবে, আর তাদেরকে প্যারালালি কানেক্ট করা হলো। যদি প্যারালালি কানেক্ট করা হয়, এখানে দুটো ক্যাপাসিটারের পোটেনশিয়াল কী হবে, সেম হওয়া উচিত। আমরা জানি যদি পোটেনশিয়াল সেম হয়, এখান থেকে আমি কমন পোটেনশিয়াল বের করতে পারবো। কিছুই না, কমন পোটেনশিয়াল বের করা, টোটাল চার্জ বাই কী করে বের করবো, কিউ ইনিশিয়ালি কিউটা বের করবো সিভি, আর পরে আমি কিউটা বের করবো। কিউটা কী করে বের করবো না, এখানে সি আছে, এখানে সি আছে, তো এখানে সি এখানে সি, তাহলে কমন পোটেনশিয়াল কী করে বের করবো, C1 V1 প্লাস C2 V2 ইজ ইকুয়াল টু CV। আমরা জানি টোটাল চার্জ কনসার্ভ থাকে, আর V1 V2 সেম, তাহলে C1 প্লাস C2 কমন নিয়ে V ইজ ইকুয়াল টু CV, তাহলে V ইজ ইকুয়াল টু কী আসছে CV বাই C1 প্লাস C2। বা এটা আমরা ইজিলি বলতে পারি এরা প্যারালাল আছে, প্যারালাল থাকলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স তুমি এমনিই বের করতে পেরে যাবে। ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স যদি বের করতে পেরে যাবে, সেখান থেকে কমন পোটেনশিয়াল বের করতে পেরে যাবে। CV তুমি অলরেডি আগে পেয়েছিলে, মানে CV ইনিশিয়াল আগে পেয়েছি, মানে ইনিশিয়াল চার্জটা আমি পেয়েছি, সেখান থেকে আমাকে V এর ভ্যালু বের করতে পেরে যাবো। V যদি বের করতে পেরে যাই, ফাইনাল এনার্জি কী করে বের করবো, হাফ সিভি স্কোয়ার, সেখান থেকে টোটাল জিনিসটা বের করলে যেটা অ্যান্সার আসবে তোমরা দেখবে 2.25 × 10⁻⁶ জুল। জাস্ট ভ্যালুগুলো তোমরা পুট করবে, অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 কি বলছে, 45 একটা পিএন জাংশন টাইপের কোশ্চেন ছিল। এখানে আমাদেরকে এটা বের করতে হতো, এটা ইজিলি, মানে এটা একটু টাইম টেকিং বাট ইজি কোশ্চেন, এটা একটু টাইম টেকিং কোশ্চেন। এখানে আমি এ ইনপুট দিচ্ছি, এ ইনপুট দিলে এখানে আমি নট গেট লাগিয়েছি, তাহলে আমি এ নট এখানে পাবো, এখানে পাবো এ নট, আর এখানে পাবো বি। এই দুটোতে ন্যান্ড গেট লাগিয়েছি, ন্যান্ড গেট মানে কি জানি, এ নট বি তার আবার বার হবে, মানে ন্যান্ড গেট মানে দুটো মাল্টিপ্লাই হয় দিয়ে বার হয়। সেখানে ডিমর্গানস লাগালে কি পাবে, এ বার ডটটা উঠে গিয়ে প্লাস হয়ে যায়, আর বি এর মাথায় একটা বার চলে আসে, তাই তো। ডিমর্গানসে এটা হয় না, এ বার বি ছিল, এটা যদি ডট ছিল তাহলে এটা হবে এ বার প্লাস বি বার মানে বারবার না, এখানে বি বার, এইটা বার বলছি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি বার এটা আসছে। আর সিমিলারলি এখান থেকে তুমি এ ডট বি বার পাচ্ছিলে, এ ডট বি বারটাকে তুমি যদি আবার ডিমর্গানস অ্যাপ্লাই করো, এ ডট বি বারে কি অ্যাপ্লাই হবে, এ বার প্লাস বি বার। ডিমর্গানস অ্যাপ্লাই হলে আমরা জানি ডটটা প্লাস হয়ে যায়, আর এগুলো আলাদা আলাদা বার চলে আসে। এবার এই দুটোকে তুমি একটা এক্সপ্রেশন পেয়ে গেলে, এক্সপ্রেশন পাওয়ার পর তোমাকে ট্রুথ টেবিলে বসাতে হবে। এর জায়গায় এ যখন 0 পুট করবে, এইভাবে ট্রুথ টেবিল বসাও। এ 0 পুট করলে এবার আছে, এবার মানে এটা কত পুট হচ্ছে 1। বিও যদি তুমি 0 পুট করো, এটা কত আসছে 1 প্লাস 1 কত হয়, আর তারপরে এখানে এ 0 পুট করলে 0 × 1। এইভাবে তুমি ট্রুথ টেবিল যখন ক্যালকুলেট করলে তোমার অপশন আসবে 1, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন অফ 46, 47, 48, 49, 50। এই 5টা কোশ্চেন কুইকলি আমরা দেখে নেব। কোশ্চেন অফ 46, the volume occupied by the molecules contained in 4.5 kg of water at STB, the intermolecular forces vanishes away. Intermolecular forces যদি vanishes away হয়, তাহলে তারা আইডিয়ালি বিহেভ করে। আইডিয়ালি বিহেভ করলে আমরা জানি 1 মোল অফ গ্যাস STB-তে কতটা ভলিউম কন্টেন্ট করবে, 22.4 লিটার। মানে 22.4 লিটার যদি কন্টেন্ট করে, তাহলে 22.4 × 10⁻³ মিটার কিউব বলতে পারি। আমরা জানি যে 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব হয়। আর এটা জানি 4.5 কেজি ওয়াটার দেওয়া আছে, অনেকে ভুল করে হয়তো 4.5 গ্রাম করে দিয়েছো। 4.5 কেজি মানে 4.5 × 10⁻³ বাই ওয়াটারের মোল নাম্বার কত 18। তাহলে 18 হলে টোটাল মোল নাম্বার তুমি পেয়ে যাবে। টোটাল মোল নাম্বার যদি পেয়ে যাও, 1 মোলের জন্য এই ভলিউমটা হলে এত মোলের জন্য কত হবে, দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, অ্যান্সার আসবে 5.6। ওকে, নেক্সট কোশ্চেন 47। কোশ্চেন নাম্বার 47 এটাও তোমাকে একটু ক্যালকুলেটিভ কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটু লেন্দি কোশ্চেন, এগুলো তুমি শেষে করলে বেটার ছিল। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তোমরা জানো, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট F = একটাই ফর্মুলা, Gmm/r²। এখান থেকে তোমাকে জি এর ডাইমেনশন বের করতে হতো। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি V = Gmm, U = Gmm/r,
গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল ভি ইজ ইকাল টু জিএম বাই আর, আর ইন্টেন্সিটি হলো জিএম বাই আর স্কোয়ার। এবারে তুমি যদি একটা যে কোনো জানো, আমি যদি শুধু জিএম বাই আরটা বের করতে পারি, তাহলে বাকিগুলো আমি এম বাই আর, এখানে আর একটা আর ডিভাইড করে দেবো, এখানে একটা এম আর একটা আর ডিভাইড করে দেবো, এইভাবে আমরা বাকিটা করতে পারবো। মানে কেউ যদি গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল জেনে যায়, বাকিগুলো সে ইজিলি ক্যালকুলেট করতে পারবে। গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল তো তুমি ইজিলি জানতে পারবে, জিএম বাই আর, আর জি এর ডাইমেনশনটা তুমি এখান থেকে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই, এগুলো খুব ইজিলি তুমি বের করতে পারবে। এটার অপশান আসছে অপশান 4। কোয়েশ্চেন নাম্বার 48। Question number 48 is from Ampere's circular law for a long straight wire, a circular cross section carrying steady current, the variation of magnetic field inside and outside the region of the wire is। আমরা জানি যদি এরকম একটা সলিড সিলিন্ডার থাকে, আমরা জানি ইনসাইডে বি প্রপোর্শনাল টু আর হয় যখন আর লেস দ্যান আর, আর আউটসাইডে কী হয় বি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ঠিক আছে, যখন আরটা গ্রেটার দ্যান আর। তো ফর্মুলা অ্যাকর্ডিংলি এই টাইপের একটা গ্রাফ হবে, মানে এখানে স্ট্রেট লাইন, এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, এই টাইপের একটা গ্রাফ হবে। মানে অপশন 1, আ লিনিয়ারলি ইনক্রিজিং ফাংশন অফ ডিস্টেন্স আর আপ টু দ্য বাউন্ডারি অফ দ্য ওয়্যার অ্যান্ড দেন ডিক্রিজিং 1 with 1/r ডিপেন্ডেন্স ফর দ্য আউটসাইড রিজিয়ন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 49। Question number 49 क्या है? A big circular coil of 1000 tons and average radius 10 meter is rotating about horizontal diameter. If the vertical component of the earth magnetic field দেওয়া আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, তোমাকে কারেন্ট পেতে হতো। কারেন্ট পাওয়ার জন্য তুমি ফর্মুলা কি জানো? I is equal to E by R, আর E সমান তুমি কি জানো? NBA ওমেগা বাই আর। এটা তুমি ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কোশ্চেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে এই ফর্মুলাটা পড়ানো হয়েছে। এনবি ওমেগা বাই আর পুট করলে 49 কোশ্চেনটা আসতো 1 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 ছিল টু ট্রান্সপারেন্ট মিডিয়া এ অ্যান্ড বি আর সেপারেট বাই প্লেন বাউন্ডারি। দুটো মিডিয়া ছিল এ আর বি, তাদেরকে একটা প্লেন বাউন্ডারি দিয়ে সেপারেট করা ছিল। দ্য স্পিড অফ দ্য লাইট ইন দোজ মিডিয়া দেওয়া ছিল। আমাকে বের করতে বলছিল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তুমি জানো মিউ সমান 1/sin θ c, এটা জানা আছে নিশ্চয়ই। তাহলে তোমাকে মিউটা বের করতে হতো। মিউ মানে তুমি জানো দুজনের রেশিও, উপরে 2 নিচে 1.5, 2/1.5 মানে 4/3 আসছিল। তাহলে সাইন থিটা সি কত আসবে? সাইন থিটা সি আসতো 3/4, 3/4 মানে 0.75, 0.75 মানে থিটা সি কত আসবে? সাইন ইনভার্স 0.75, মানে অ্যান্সার হচ্ছে এটা। আই হোপ সো তোমাদের এক্সাম সবার খুব ভালো হয়েছে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের স্যাটিসফাইড মার্কস এসেছে বা তোমাদের অ্যাকর্ডিংলি কোশ্চেন কীরকম হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিও। আর তার সাথে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে, টোটাল জিনিসটা, ওকে। আর বাকি আমাদের ক্লাস যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে দিও। আর টোটাল আমি আজকে এটা ডিসকাশন করে দিয়েছি, যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় কোনো ফল্ট এসেছে সেটা বলো। ওকে দেন, থ্যাংক ইউ গাইস, হ্যাভ এ গুড ডে।